ভিনেগার সম্পর্কে নিচের কোন তথ্যটি সত্য নয়? এই ভিনেগার হচ্ছে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটা সঠিক। খাবারের প্রক্রিয়াজাতকরণের পর বাষ্পায়িত হয় না, এটাও সঠিক। খাবার ও দেহের পিএইচ এর সমতা বজায় রাখে, এটাও সঠিক। বলেছে কোনটি সঠিক নয়? কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ, এটা হচ্ছে সঠিক নয়, এটা হচ্ছে এটা প্রাকৃতিক। ইথানিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ একটি প্রাকৃতিক বা জৈব ফুড প্রিজারভেটিভ। এটি কোনো কৃত্রিম বা ক্ষতিকর রাসায়নিক প্রিজারভেটিভ নয়। বাকি 3টি তথ্য ভিনেগারের জন্য সম্পূর্ণ সত্য। ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? 40% মিথানল থাকে। মিথানল বা ফর্মালডিহাইড HCHO গ্যাসের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। এতে সাধারণত 40% মিথানল, 8% মিথানল এবং 52% পানি থাকে। কোনটি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ? ভিনেগার হলো ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, ভিনেগার, চিনি, সরিষার তেল ইত্যাদি হলো প্রকৃতি থেকে প্রাপ্ত ন্যাচারাল বা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। অন্যদিকে ফরমালিন কোনো ফুড প্রিজারভেটিভ নয়। কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ নয়? সরিষার তেলও প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, চিনির দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিড, তিনটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ। তাহলে কোনোটিই নয় হবে উত্তর। প্রশ্ন করেছিল কোনটি নয়, অ্যাকচুয়ালি কোনোটি হচ্ছে এখানে বাদ না, তিনটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ। কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? সোডিয়াম বেনজয়েট হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভ। এটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি রাসায়নিক বা কৃত্রিম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, যা সস, জুস ও আচার সংরক্ষণে ব্যাপক ব্যবহৃত হয়। সরিষার তেল ও চিনির দ্রবণ প্রাকৃতিক প্রিজারভেটিভ। কোন শর্করাটি মানবদেহে পরিপাকের কাজে এবং শক্তি উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? গ্লুকোজ। গ্লুকোজ হলো মানবদেহের মূল জ্বালানি বা কোষীয় শ্বসনের প্রধান উপাদান। শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়ে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত হয় এবং তা ভেঙে কোষ সরাসরি এটিপি তৈরি করে। গাজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? চিটাগুড়। শিল্পক্ষেত্রে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় চিটাগুড়, মোলাসেস কে কাঁচামাল হিসেবে ব্যবহার করে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে অ্যালকোহল বা ইথানল প্রস্তুত করা হয়। নিচের কোনটি প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়? C6H5COO বা সোডিয়াম বেনজয়েট একটি বহুল ব্যবহৃত কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এটি মূলত ইস্ট ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে খাদ্যকে পচন থেকে বাঁচায়। নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? অপশন সি, বিউটাইলেটেড হাইড্রোক্সিনিসল হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে একটা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট যা তেল ও চর্বি জাতীয় খাদ্যের জারণ, অক্সিডেশন ও দুর্গন্ধ রোধে ব্যবহৃত হয়। আর সোডিয়াম বেনজয়েট আর সোডিয়াম নাইট্রাইট হলো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নয়। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে কি বিউটাইলেটেড হাইড্রোক্সিনিসল। দুধ নিচের কোনটির উপাদান? দুধ হলো একটা ইমালশন। একটি প্রাকৃতিক ইমালশন হলো দুধ, যেখানে তরল চর্বির কণাগুলো পানিতে চারদিকে ছড়িয়ে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এখানে ক্যাসিন নামক প্রোটিনটি ইমালসিফায়ার বা ইমালশন কারক হিসেবে কাজ করে। কোন প্রাণীর দুধে শক্তি ক্যালোরি বেশি থাকে? এখানে হচ্ছে বইয়ে একটা চার্ট দেওয়া ছিল। তো ভেড়ার হচ্ছে শক্তি ক্যালোরি বেশি থাকে। ভেড়ার দুধে চর্বি বা ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ অন্যান্য সাধারণ গৃহপালিত পশুর তুলনায় অনেক বেশি থাকে। চর্বির পরিমাণ বেশি থাকার কারণে এর প্রতি 100 গ্রামে শক্তির ক্যালোরির পরিমাণ অন্য গৃহপালিত পশুর তুলনায় সবচেয়ে বেশি হয়। দুধের প্রধান প্রোটিন হলো ক্যাসিন। দুধের প্রধান এবং প্রায় 80% প্রোটিন উপাদান হলো কেসিন। এটি একটি ফসফোপ্রোটিন যা দুধে ক্যালসিয়াম ক্যাসিনেট হিসেবে কলয়েড অবস্থায় থাকে এবং দুধের সাদা রঙের জন্য দায়ী।
দুধে নিচের কোন আয়নসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? পটাশিয়াম, ক্যালসিয়াম আর ক্লোরিন আয়নটি অধিক পরিমাণে থাকে। খনিজ উপাদানের মধ্যে দুধে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরাইড আয়ন প্রচুর পরিমাণে থাকে, যা হাড়ের গঠন ও পুষ্টির জন্য অত্যন্ত জরুরি। নিচের কোন প্রাণীর দুধে প্রোটিন পরিমাণ সবচেয়ে বেশি থাকে? ভেড়ি। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর দুধের তুলনায় পুষ্টি উপাদান বিশ্লেষণ করলে দেখা যায় যে ভেড়া বা ভেড়ির দুধে প্রোটিনের শতকরা হার প্রায় 5.4%, মানুষ, গরু বা মহিষের চেয়ে বেশি। নিচের কোন প্রাণীর দুধে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? মহিষে হচ্ছে চর্বির পরিমাণ বেশি থাকে। মহিষের দুধে আমরা হচ্ছে গিয়ে চর্বির পরিমাণটা বেশি পাই। সাধারণ দুগ্ধজাত প্রাণীর মধ্যে মহিষের দুধে চর্বি বা ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 7 থেকে 8% থাকে। এই কারণে মহিষের দুধ বেশি ঘন দেখায় এবং এর থেকে ঘি বা মাখন বেশি পাওয়া যায়। নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ চিনির পরিমাণ বেশি থাকে? মানুষ। মানুষের দুধে সবচেয়ে বেশি, প্রায় 7% ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা থাকে। এটি নবজাতকের মস্তিষ্কের গঠন ও শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গরু বা মহিষের দুধে ল্যাকটোজের পরিমাণ মানুষের তুলনায় 4.5 থেকে 4.8% থাকে, যেটা হচ্ছে কি মানুষের তুলনায় কম। দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ ডাইস্যাকারাইড থাকে। দুধে বিদ্যমান প্রধান কার্বোহাইড্রেট বা শর্করা হলো ল্যাকটোজ, যা একটি ডাইস্যাকারাইড। এটি গ্লুকোজ ও গ্যালাক্টোজ অণু দ্বারা গঠিত। একে দুগ্ধ শর্করা বলা হয়। সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটি মেশানো হয়? সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়। দুধ রেখে দিলে ব্যাকটেরিয়ার কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে দুধ টক ও অম্লীয় হয়ে যায়। এই অম্লতা প্রশমিত করে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য মৃদু ক্ষারীয় সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়, যা খাবার সোডা বলে। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? তরল দুধ সংরক্ষণে পাস্তুরাইজিং পদ্ধতি ব্যবহার করা হয়। পাস্তুরাইজেশন পদ্ধতি দুধকে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন 63°C 30 মিনিট বা 72°C 15 সেকেন্ড উত্তপ্ত করে হঠাৎ ঠান্ডা করা হয়, যার ফলে দুধের ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় এবং দুধ সংরক্ষিত থাকে। সাসপেনশনের উদাহরণ কোনটি? কর্দমাক্ত মাটি। সাসপেনশন হলো এমন একটি মিশ্রণ যার কণাগুলোর আকার 100 ন্যানোমিটারের থেকে বড় হবে এবং রেখে দিলে কণাগুলো নিচে থিতিয়ে পড়ে। কর্দমাক্ত মাটি বা ঘোলা পানি এর আদর্শ উদাহরণ। দুধ, রক্ত হলো কলয়েড আর চিনির দ্রবণ হলো প্রকৃত দ্রবণ। পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? সাসপেনশন। পানিতে ময়দা বা আটা মেশালে কণাগুলো পানিতে অদ্রবণীয় অবস্থায় ভেসে থাকে এবং কিছুক্ষণ স্থির রাখলে নিচে জমা হয়। কণার ব্যাস বড় হয়, এটি একটি সাসপেনশন। পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কলয়েড। সদ্য প্রস্তুত কোনো পদক্ষেপের সাথে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করে তাকে পুনরায় কলয়েড দ্রবণে রূপান্তরিত করার পদ্ধতিকে পেপটাইজেশন বলা হয়। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ নিচের কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে সাসপেনশন শ্রেণীভুক্ত। এক্স-রে বা ইমেজিং করার জন্য রোগীকে যে বেরিয়াম সালফেট এর মন্ড খাওয়ানো হয় তা পানিতে অদ্রবণীয় বড় কণার মতো একটি সাসপেনশন গঠন করে। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলো কোয়াগুলেশন। দুধে লেবুর রস বা অম্ল যোগ করলে দুধের কলয়েড কণাগুলোর চার্জ নষ্ট হয়ে যায় এবং ক্যাসিন প্রোটিন জমাট বেঁধে ছানায় পরিণত হয়।
কলয়েড কণার এই জমাট বাঁধার প্রক্রিয়াকে কোয়াগুলেশন বলে। মাখনকে পানিমুক্ত করা হয় কিভাবে? মাখনকে চাপ দিয়ে দলিত করে। মাখন তৈরির সময় চর্বির ভেতর আটকে থাকা অতিরিক্ত পানি দূর করার জন্য মাখনকে বারবার যান্ত্রিকভাবে চাপ দিয়ে দলিত বা মন্থন করা হয়, ফলে পানি বের হয়ে আসে। ট্যালকাম পাউডারের মূল উপাদান কোনটি? ট্যালক। ট্যালকাম পাউডারের প্রধান ভিত্তি বা মূল উপাদান হলো ট্যালক, যা একটি অতি নরম প্রাকৃতিকভাবে প্রাপ্ত খনিজ পদার্থ। ট্যালকাম পাউডার প্রস্তুতির মূল উপাদান হলো 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং পানি। ট্যালক খনিজের রাসায়নিক নাম হলো হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট এবং এর রাসায়নিক সংকেত এই। কোনটি ট্যালকের সংযুক্তি? আগেরটাই, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড এবং পানি। বেবি পাউডারে কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? বোরিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিসেপটিক রূপে কাজ করবে। শিশুদের ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ও র্যাশ রোধ করার জন্য বেবি পাউডারে মৃদু অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক হিসেবে বোরিক অ্যাসিড যোগ করা হয়। জিঙ্ক অক্সাইডও স্কিন প্রোটেক্টর হিসেবে কাজ করে, তবে সুনির্দিষ্ট অ্যান্টিসেপটিক অ্যাকশনের জন্য বোরিক অ্যাসিড বহুল পরিচিত। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপকরণ গ্লিসারিন, মনোস্টিয়ারেট। ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড এবং এর ইমালশন হিসেবে গ্লিসারিন মনোস্টিয়ারেট ব্যবহৃত হয়, যা ক্রিমের তেল ও পানির মিশ্রণকে স্থায়ী রাখে এবং ত্বকে দিলে ক্রিমটি অদৃশ্য বা ভ্যানিশ হয়ে যায়। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় তরল প্যারাফিন। কোল্ড ক্রিমে ত্বককে নরম, মসৃণ ও তৈলাক্ত রাখার জন্য লুব্রিকেটিং এজেন্ট বা ইমোলিয়েন্ট হিসেবে তরল প্যারাফিন এবং খনিজ মোম ব্যবহার করা হয়। লিপস্টিকের মূল উপাদান কোনটি? মোম। লিপস্টিকের কঠিন কাঠামো ধরে রাখার জন্য এবং এটিকে ঠোঁটে সহজে প্রলেপ দেওয়ার জন্য উপযোগী করার জন্য মোম, ওয়্যাক্স যেমন মৌমাছির মোম, বিওয়্যাক্স, কার্নোবা মোম ইত্যাদি হলো এর অন্যতম প্রধান মূল উপাদান। নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে আফটারশেভ লোশনে ব্যবহার করা হয়? গ্লিসারল। আফটারশেভ লোশনে শেভিং পরবর্তী ত্বকের শুষ্কতা দূর করতে এবং বাতাস থেকে আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারল বা গ্লিসারিন ময়শ্চারাইজার ও হিউমেকটেন্ট হিসেবে ব্যবহার করা হয়। টয়লেট ক্লিনারের প্রধান উপাদান সোডিয়াম হাইড্রক্সাইড। টয়লেট ক্লিনারের মূল বা সক্রিয় উপাদান হলো কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড। এটি চর্বি, চুল ও অন্যান্য জৈব বর্জ্যকে দ্রবীভূত করে টয়লেট কমোড পরিষ্কার করতে অত্যন্ত কার্যকরী। সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট নিচের কোনটি? আয়রন সালফেট। যে আয়নের চার্জ বা যোজনী যত বেশি, তার কোয়াগুলেশন ক্ষমতা তত বেশি। এখানে আয়রনের 3+ চার্জ দেখা যাচ্ছে, যা হচ্ছে আয়রনের চার্জ সর্বোচ্চ এখানে, তাই এটি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর কোয়াগুলেন্ট। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান অ্যাকুয়া অ্যামোনিয়া। গ্লাস বা কাঁচ পরিষ্কারক বা উইন্ডো ক্লিনারের মূল উপাদান হলো অ্যাকুয়া অ্যামোনিয়া বা অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত পানি। এটি কাচের দাগ ও চর্বি সহজেই দূর করে বাষ্পীভূত হয়ে যায়।
গ্লাস ক্লিনারে ব্যবহৃত রাবিং অ্যালকোহল নিচের কোনটি? আইসোপ্রোপাইল অ্যালকোহল। গ্লাস ক্লিনারে দ্রুত শুকানোর এজেন্ট হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, যা চিকিৎসা ক্ষেত্রে রাবিং অ্যালকোহল নামেও পরিচিত। মেহেদির রঙের কারণ যে রাসায়নিক দ্রব্য? লাসন। মেহেদি পাতার নির্যাসে প্রাকৃতিক ডাই বা রঞ্জক পদার্থ হিসেবে লাসন থাকে, যা ত্বকের কেরাটিন প্রোটিনের সাথে বিক্রিয়া করে গাঢ় লালচে বাদামি রং তৈরি করে। কোনটি দুধের মিষ্টতা বাড়ায়? ল্যাকটোজ হচ্ছে দুধের মিষ্টতা বাড়ায়। দুধে প্রাকৃতিক শর্করা হিসেবে ল্যাকটোজ থাকার কারণে দুধ পানে কিছুটা মিষ্টতার স্বাদ অনুভূত হয়, অর্থাৎ ল্যাকটোজই দুধের মিষ্টতার জন্য দায়ী। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত পার 100 গ্রামে? সেটা হবে হচ্ছে কি 66। প্রতি 100 গ্রাম আদর্শ গাভীর দুধের শক্তি পরিমাণ বা খাদ্য ক্যালোরির মান প্রায় 66 কিলো ক্যালোরি হয়ে থাকে। নেল পলিশ এর দ্রাবক কোনটি? এটা হচ্ছে ইথাইল ইথানয়েড। নেল পলিশের পলিমার ও রঞ্জকগুলোকে গলিয়ে তরল রাখার জন্য উদয় জৈব দ্রাবক হিসেবে ইথাইল ইথানয়েড বা ইথাইল অ্যাসিটেট ব্যবহার করা হয়। মেহেদি পাতার নির্যাসে কোন যৌগটির প্রাধান্য থাকে? 2 হাইড্রক্সি 1,4-ন্যাপথাকুইনন। মেহেদির মূল রঞ্জক উপাদান লাসন, এর রাসায়নিক নাম হলো 2 হাইড্রক্সি 1,4-ন্যাপথাকুইনন। শর্করা হিসেবে দুধের প্রধান উপাদান কোনটি? পানি। দুধের শর্করা হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে থাকে পানি, তাই দুধের মূল মাধ্যম হিসেবে কাজ করে। গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে? 87.2%। গাভীর দুধের রাসায়নিক উপাদান বিশ্লেষণ করলে দেখা যায় এতে গড়ে প্রায় 87.2% পানি থাকে এবং বাকি 12.8% থাকে কঠিন উপাদান। কোন আয়নের স্বল্প পরিমাণ কোয়াগুলেশন দ্রুত করে? অ্যালুমিনিয়াম 3+। কলয়েড কণার থিতানো বা কোয়াগুলেশনের হার নির্ভর করে বিপরীত চার্জযুক্ত আয়নের যোজনের উপর। এখানে অ্যালুমিনিয়াম আয়নের ক্যাটায়নের চার্জ সর্বোচ্চ 3+ হওয়ায় এটি খুব স্বল্প পরিমাণেও দ্রুত কোয়াগুলেশন, যেমন ফিটকিরি দ্বারা পানি পরিষ্কার করা, ঘটাতে পারে।